আজকের এই ভিডিওতে আমরা এইচএসসির ইংলিশ গ্রামারের 3 নম্বর প্রশ্ন স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড এন্ড সাম ফ্রেজ এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব এবং এমনভাবে তোমাদের বলবো যারা গ্রামারে কিছুই পারো না, মানে গ্রামার বিষয়ে কোনো ধারণাই নেই, তারাও অন্তত এই 5 মার্কের মধ্যে 4 মার্ক পাবা এই ছোট্ট একটা ভিডিও দেখলে। এতটুকু কথা মনে রাখবা, আমি এই স্পেশাল ওয়ার্ড যারা কিছুই পারে না তারাও কিন্তু এটার মধ্যে 8টা রাইট করবে একবারে সিম্পলি কিছু চিহ্ন দেখার মাধ্যমে, কিছু গ্যাপ দেখার মাধ্যমে তুমি 100% শিওর থাকো যে তুমি অন্তত 8টা 100% রাইট করতে পারবা। তো আমি একটু বলি যে এই স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড এন্ড ফ্রেজ এটা আমাদের গ্রামাটিক্যাল 3 নম্বর কোশ্চেনে আসে, যেখানে টোটাল গ্যাপ সংখ্যা থাকে হলো 10টি। এই উপরে তোমাদের এই গ্যাপের উপরে মানে টেবিলের মতো একটা 10টি ওয়ার্ড দেওয়া থাকে, সেখান থেকে এই 10টি ওয়ার্ড তোমাদের কোশ্চেনে বসাতে হবে, যার জন্য তোমরা মার্ক পাবে হলো 5 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপের জন্য তোমরা পাচ্ছ হাফ মার্ক করে। এখানে মাত্র 10টি রুল যদি জানো একবারে ইজিলিতে তুমি 100% উপর থেকে নিচে ওয়ার্ড বসাতে পারবা। আর ইংলিশ গ্রামারে এটা একটা সবচেয়ে সহজ টপিক। ধরো তুমি গ্রামারে কিছুই পারো না, তারপরেও আমি তোমাকে এটা শিখিয়ে ছাড়বো, আমার কাছে আসছো, ফেরত তো দিতে পারি না, তাই না? 100% শিওর থাকো তোমাকে এটা আমি শিখে ছাড়বোই ছাড়বো। ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে সহজ যদি তুমি ধরো এসএসসি লেভেলে, সেক্ষেত্রে এই কি স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড এন্ড ফ্রেজ। তো বেশি কথা না বলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো আমরা যদি একটু দেখি, আমরা প্রথমে একটু দেখব এখানে উড রেদার একটা রুলস রয়েছে, তোমার ওয়াজবান দেখো আমরা কিছু কিছু ওয়ার্ড লিখছি যেগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো থাকে, যেখানে স্পেশাল ওয়ার্ড এই ফ্রেজ বা এই ওয়ার্ডগুলো কিন্তু থাকে। তো এরকম 10টি ফ্রেজ যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার জন্য এনাফ। তো এর পাশাপাশি কিছু সাংস্কৃতিক চিহ্ন, তোমার কিছু নির্দিষ্ট চিহ্ন জানতে হবে, যে চিহ্নগুলো দেখার মাধ্যমে যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই গ্যাপের জিনিসটা এখানে বসাতে হবে। তো চলো একটু দেখে নিই। তো ফার্স্টে আমরা দেখবো যে উড রেদার। উড রেদার মানে কি? দেখো উড রেদার মানে হলো বরং ভালো, মানে এই কাজটা করলে বরঞ্চ ভালো হয়, এরকম অর্থ বোঝাতে হলো উড রেদার ব্যবহার করা হয়। এবার কথা হলো তুমি কখন বুঝবা যে কোন ওয়ার্ডটাই উড রেদার বুঝবে? খুবই সিম্পল কথা, তুমি দেখবে একটা গ্যাপ রয়েছে, কোন একটা গ্যাপ রয়েছে, মানে গ্যাপ দেওয়া আছে, একটা মাত্র গ্যাপ দেওয়া রয়েছে, তাও কি গ্যাপের পরে, গ্যাপের এক ওয়ার্ড পরে দেন রয়েছে। কথাটা ক্লিয়ারলি মনে রাখবা যে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? দেন রয়েছে। যদি কোনো গ্যাপের পরে দেন থাকে, মানে গ্যাপের এক ওয়ার্ড পরে যদি দেন থাকে, তার মানে 100% সেটা উড রেদার বুঝবে। এতটুকু চিনবা, এই মিনিং টেনিং যদি তুমি নাও জানো তাও 100% তুমি গ্রামারে পারবা। জাস্ট এতটুকু জানবা যে গ্যাপের পরে দেন থাকলে কি বসে? উড রেদার। যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, দেখো রহিম হেডস কি বিগিং, অর্থাৎ হলো রহিম হলো যারা ভিক্ষা করে তাদেরকে ঘৃণা করে। এবার কথা হলো এইটার সাথে কোনো কথা না, এইখানে হলো গ্যাপ রয়েছে, তুমি একটু খেয়াল করো এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপের এক ওয়ার্ড পরে কি রয়েছে? দেন রয়েছে। তো তোমার যতগুলো ওয়ার্ড রয়েছে, আর এখানে মনে রাখবা যে যাই করো না কেন ইংলিশ গ্রামারে ভালো করার জন্য বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের বিকল্প কিন্তু নাই। তো যত ধরনের বোর্ড কোশ্চেন আছে তুমি আজ থেকে প্র্যাকটিস করবা, দেখবা যে গ্যাপের এক ওয়ার্ড পরে যখন দেন থাকবে তার মানে এই গ্যাপটাই উড রেদার উঠবে 100%। তার মানে আমরা এখানে চোখ বুঝে এখানে আমরা কি লিখে দিব? উড রেদার লিখে দিব, ঠিক আছে? উড রেদার মানে বরঞ্চ। তাহলে মিনিংটা কি হলো? হি উড রেদার ডাই দেন বিগ, মানে ভিক্ষা করার থেকে সে কি মরে যাবে, সে বরঞ্চ মরে যাবে ভিক্ষা করার থেকে, ঠিক আছে? তাহলে রহিম ভিক্ষা করে ঘৃণা করে, সে বরঞ্চ মরে যাবে কি ভিক্ষা করার থেকে। তো ইজিলি কথা, গ্যাপের পরে যদি তোমার দেন থাকে তার মানে এই গ্যাপে কি উড রেদার বসে। তো 2 নাম্বার হলো ওয়াজব্রান। ওয়াজব্রানের সাথে আমরা সবাই পরিচিত, এটা জন্মস্থান, জন্মগ্রহণ এই টাইপের জিনিস বোঝায়, অর্থাৎ তোমার কোনো একটা জায়গার নাম উল্লেখ রয়েছে, কোনো একটা বিশেষ ব্যক্তির নাম দিয়ে কোনো একটা ফ্যামিলির নাম উল্লেখ রয়েছে, যেমন জোড়াসাঁকোর ঠাকুর ফ্যামিলির যদি কথা বলে তাহলে কাজী নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জায়গা। তোমার মেন কথা হলো কোনো জায়গা, সময় বা তারিখ, জায়গা, সময়, তারিখ, এই 3টা কথা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে গ্যাপ থাকলে ওয়াজব্রান বসে। যেমন ধরো আমরা যদি এখানে একটু দেখো এখানে একজন নাম লেখা আছে শেক্সপিয়ার। আচ্ছা, শেক্সপিয়ারের পরে দেখো একটা গ্যাপ রয়েছে এবং এখানে একটা ডেট দেওয়া আছে, একটা ডেট এখানে কিন্তু উল্লেখ করা আছে। অর্থাৎ তোমার যদি এরকম কোনো একটা প্রথম সাবজেক্টের পরে, মানে প্রথম একটা ওয়ার্ডের পরে যদি তোমার কোনো একটা গ্যাপ থাকে, মানে সাবজেক্টের পরে একটা গ্যাপ রয়েছে, এখানে তোমার যদি এখানে একটা তারিখ উল্লেখ রয়েছে, যেমন হলো 23 এপ্রিল তোমার
1564 ইন ইংল্যান্ড, এরকম তোমার একটা ডেট লেখা রয়েছে। আসলে ডেট থাকতে পারে, কোনো ফ্যামিলির নাম থাকতে পারে, বা যে কোনো কিছু থাকতে পারে। তোমার জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে প্রথমটার পরে গ্যাপ রয়েছে এবং এখানে একটা ডেট রয়েছে। সেই ক্ষেত্রে এখানে বুঝবে হলো ওয়াজ বর্ন, মানে শেক্সপিয়ার যে রয়েছে সে এত সালে এত তারিখে এখানে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। তো এইটা কিন্তু খুবই ইজি বিষয়, ওয়াজ বর্ন বসানো খুবই সহজ ব্যাপার। যেখানে তোমার এরকম ডেট থাকবে সেখানে বুঝবে ওয়াজ বর্ন। তারপরে আমরা আসি 3 নাম্বার, আমাদের 3 নাম্বার রুলস, মানে আমাদের 1 নাম্বার হয়ে গেছে, 2 নাম্বার হয়ে গেছে, এবার আমরা 3 নাম্বার আসবো। 3 নাম্বার হলো লেট অ্যালোন। আচ্ছা, লেট অ্যালোন মানে হলো চিন্তা করা যায় না, মানে এমন কিছু কাজ করছো যা চিন্তা করা যায় না। লেট অ্যালোন মানে হলো চিন্তা করা যায় না। এবার কথা হলো লেট অ্যালোন জিনিসটা কোথায় বসে। লেট অ্যালোন জিনিসটা কোথায় বসে একটু ইজি কথা বলে দিই। লেট অ্যালোন দ্বারা আসলে তোমার মূল কথা হলো বোঝা হলো অনেক বড় বিশাল পার্থক্য থাকে কোন একটা বিষয়ে, বিশাল যদি পার্থক্য থাকে সেক্ষেত্রে লেট অ্যালোন। ধরো তুমি 200 টাকা ইনকাম করতে পারো না দিনে, তুমি 6000 টাকার কথা চিন্তা করতেছো, এটা কি চিন্তা করো যে 200 টাকায় হয় না 6000 কোথায়? তারপর ধরো তোমার বাড়ির 5 কিলোমিটার হাঁটতে পারো না, তুমি ধরো 50 কিলোমিটার হাঁটতে চাচ্ছ। এরকম মানে দুইটা জিনিসের মধ্যে বিশাল ডিস্টেন্স যদি থাকে, মানে গ্যাপ থাকবে মাঝখানে, তার আগে একটা ওয়ার্ড দেন দুইটা ওয়ার্ড, এই দুইটা গ্যাপের পাশাপাশি যে দুইটা ওয়ার্ড আছে এর মাঝখানে যদি বিশাল ডিস্টেন্স দেখো তোমরা, আর সেক্ষেত্রে অবশ্যই তুমি কি বসাবা? লেট অ্যালোন। যেমন ধরো এক পাশে 5 মাইল লেখা আছে, তারপর কি একটা গ্যাপ দিয়ে রাখছে, এখানে 500 মাইল লেখা আছে, তাহলে 5 মাইল আর 500 মাইলের মধ্যে কিন্তু অনেক বড় ডিস্টেন্স, সেক্ষেত্রে ওখানে কি বলবে? লেট অ্যালোন। তো আমরা যদি এখানে একটু দেখি, সবসময় মিনিং এর সাথে নয়, একটু টেকনিক্যাল যদি করো তাও হবে। দেখো লেট অ্যালোন অর্থ হলো চিন্তা করা যায় না। যেমন এ ফার্মার ক্যান নট আর্ন 500 টাকা, তোমার কি 500 টাকা পার ডে, মানে একজন কৃষক 500 টাকা দিনে 500 টাকা ইনকাম করতে পারে না। এখানে একটা গ্যাপ আছে 2000 টাকা, দেখো সে 500 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকা কি সম্ভব? তো এই 500 টাকা 2000 টাকার মধ্যে কিন্তু বিশাল একটা ডিস্টেন্স, আর মাঝখানে কি রয়েছে? একটা গ্যাপ। আমরা আগেও বলছি যে লেট অ্যালোন তখনই বসবে যখন দুইটা গ্যাপের মাঝখানে বিশাল ডিস্টেন্স থাকবে এবং এখানে একটা গ্যাপ থাকবে। দেখো এখানে 500 টাকা, এখানে 2000 টাকা। একটা ফার্মার যে আছে সে দিনে 500 টাকা ইনকাম করতে পারে না, তার দ্বারা কি 2000 টাকা ইনকাম করা সম্ভব? সেক্ষেত্রে 500 আর 2000 মধ্যে কিন্তু বিশাল বড় একটা গ্যাপ, তাই এখানে বসবে লেট অ্যালোন। তাহলে 500 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকা তো চিন্তাই করা যায় না, ঠিক আছে। একজন কৃষক একদিনে 500 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকা তো চিন্তাই করা যায় না, আর বাংলা হলো এটা। তাহলে আমরা ইজিলি বলছে যে একটা গ্যাপের দুই পাশে যদি বিশাল ডিস্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? লেট অ্যালোন। খুব ইজি বিষয়। তারপরে আমরা চলে যাব 3 নম্বরে। আমরা অবশ্যই বোর্ড প্র্যাকটিস করব, সবগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, সেখানে আরো ভালোভাবে তোমাদের প্রত্যেকটা উদাহরণ বোঝাবো। এখানে একটা একটা করে রুলস দেখাচ্ছে, কিছু সাংস্কৃতিক চিহ্ন ইজিলি বুঝাই দিচ্ছে। তোমরা এই কথাগুলো যদি মনে রাখো তাহলে এই স্পেশাল ইউজার কে সাম ওয়ার্ড এন্ড ফ্রেজ এটা একবারে ইজি তোমাদের জন্য। তো এটাখানে দেখবা, এন্ড দেন আমরা যদি এখানে আসি হোয়াট ইফ। হোয়াট ইফ জিনিসটাকে, হোয়াট ইফ মানে যদি এমনটি হতো, মানে একটা অবাস্তব কথা বলতে বোঝানো হলো যদি এমনটি হতো। কিন্তু আসলে এই মিনিং এর সাথে তোমরা কিন্তু সবসময় পারবে না। একটা কথা মনে রাখবা, হোয়াট ইফ তখনই বসে যখন প্রথমেই গ্যাপ থাকবে, প্রথমেই গ্যাপ থাকবে এবং শেষে একটা মাত্রই গ্যাপ থাকবে। একটা কথা মনে রাখবা যে প্রথমে একটা গ্যাপ রয়েছে এবং শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে একটা গ্যাপ রয়েছে এবং শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে বসে হলো হোয়াট ইফ। খুব ইজি কথা। এখানে এরকম জিনিসে দুইটা বসতে পারে, একটা হলো হোয়াট ইফ আর একটা হলো উড ইওর মাইন্ড। উড ইওর মাইন্ড তখন বসে যখন আইন, যে এটা আমরা বলবো, তবে আগে আমরা জানি নি যে প্রথমে যদি একটা গ্যাপ থাকে এবং লাস্টে যদি একটা কোশ্চেন মার্ক থাকে তাহলে বসে হোয়াট ইফ। তো এটা আমরা যদি এখানে আসি, দেখো হোয়াট ইফ মানে হলো যদি এমনটি হতো। আমরা এখানে তেজ লিখে, মানে তেজ একটা কথা বলতেছে, তো আমরা যদি এটা মুছে দিই, এই তেজের মানে ডায়লগ থেকে নেওয়া হয়েছে যে তেজ একটা কথা বলতেছে, দেন এরকম। তো আমি ধরলাম ডায়লগের অপশনটা মুছে দিলাম, তেজ ছিল ডায়লগ, ঠিক আছে। তো ডায়লগে তেজ এই কথাটা বলতেছিল, ধরো আমি এই কথাটাকে রাখলাম যে প্রথমে একটা গ্যাপ রয়েছে, দে মিস দ্য বাস, একটা কি তোমার কোশ্চেন মার্ক রয়েছে, তার মানে প্রথমে গ্যাপ রয়েছে এবং শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে। প্রথমে গ্যাপ এবং শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে বসে কি হোয়াট ইফ। যেমন ধরো এখানে তাহলে আমরা কি, এখানে আমরা চোখ বুঝে বসে দিব কি হোয়াট ইফ, ঠিক আছে। চোখ বুঝে, কোনো কথা নেই, প্রথমে গ্যাপ এবং শেষে এই কোশ্চেন মার্ক থাকলে এটা বসে হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ দে মিস দ্য বাস, যদি তারা বাসটি মিস করে, দে উইল টেক এ অটো রিক্সা, তাহলে তারা একটা অটো রিক্সা নিবে।
তো এরকম বিষয় যে প্রথমে যদি গ্যাপ থাকবে এবং শেষে যদি তোমার কোশ্চেন মার্ক থাকে, তার মানে এখানে চোখ বুঝে তোমরা হোয়াট ইফ বসাবা। এখানে আর একটা জিনিস বসতে পারে, সেটা হলো উড ইওর মাইন্ড। এটা নিয়েও আমরা আলোচনা করব এবং বিস্তারিত বলবো যে কখন উড ইওর মাইন্ড আর কখন হোয়াট ইফ। আপাতত জেনে রাখবা প্রথমে গ্যাপ এবং শেষে যদি একটা কি থাকে, কোশ্চেন মার্ক থাকে, মানে প্রথমে তুমি গ্যাপ বসেছো এবং শেষে কি আছে, কোশ্চেন মার্ক। এই দুইটা জিনিস দেখলে তুমি বসাবা, চোখ বুঝে তুমি বসে দিবা হোয়াট ইফ। 100% রাইট, এটা হবেই হবে। তো তারপরে আমরা রুল নাম্বার 5 দিকে আসবো। তো রুল নাম্বার 5-এ হোয়াট ডাজ, ঠিক আছে, হোয়াটস লাইক, মানে হোয়াটস এর পরে একটা গ্যাপ থাকবে এবং লাইক। মানে এখানে দেখো, এখানে হোয়াটস একটা ওয়ার্ড অ্যান্ড লাইক, তারপর হোয়াট ডাজ লুক লাইক। এই দুইটা কথাই এই হোয়াটস লাইক অ্যান্ড হোয়াট ডাজ লুক লাইক, এই দুইটা কথার অর্থ হলো দেখতে কেমন। আচ্ছা, দেখতে কেমন, স্বাদ গ্রহণ, এরকম বিষয়ে বোঝাতে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক এগুলো বসে। তো আসলে এটা বসানোর টেকনিকটা কি, চেনার উপায়টা কি? খুবই সিম্পল কথা, যে দুইটা গ্যাপ থাকবে, পরপর দুইটা গ্যাপ, মানে প্রথম একটা গ্যাপ থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, লাস্টে আবার একটা গ্যাপ থাকবে। প্রথম বিশেষ করে কথাটা মনে রাখবা, একটা গ্যাপ, একটা ওয়ার্ড, একটা গ্যাপ, মানে দুইটা গ্যাপের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে এবং কোশ্চেন মার্ক থাকে, দুইটা গ্যাপের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে এবং কোশ্চেন মার্ক থাকে, সেই ক্ষেত্রে তোমার বসে কি হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস লাইক। ঠিক আছে, দুইটা গ্যাপ, মাঝখানে একটা ওয়ার্ড, একটা কোশ্চেন মার্ক, দুইটা কথা মনে রাখবা। প্রথমে দুই জায়গায় গ্যাপ থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে। যদি থাকে তাহলে বসে কি হোয়াট ডাজ লুক লাইক। তো আমরা যদি এখানে একটু দেখি, দেখো এখানে প্রথম একটা গ্যাপ, লাস্ট একটা গ্যাপ, তাহলে দুইটা গ্যাপ রয়েছে, মাঝখানে একটা ওয়ার্ড রয়েছে এবং শেষে একটা কোশ্চেন মার্ক। এরকম দুইটা গ্যাপ দিয়ে শেষে যদি কোশ্চেন মার্ক দেয়, তাহলে এখানে শিওর থাকো হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস লাইক বসে। এবার কথা হলো, অনেকে বলতে পারে ভাই এইটা বসবে না এইটা বসবে। অ্যাকচুয়ালি কখনোই তারা দুইটা একই জিনিস দিবে না। হোয়াট ডাজ লুক লাইক দিলে হোয়াটস লাইক দিবে না, আর হোয়াটস লাইক যদি দেয় তাহলে হোয়াট ডাজ লুক লাইক দিবে না, যেমন একটা দিবে। তো সেক্ষেত্রে তুমি এই দুইটার মধ্যে তোমার টেবিলে গ্যাপে যেটা থাকবে তুমি সেটাই বসাবা। যেমন ধরো হোয়াটস লাইক দেওয়া আছে, হোয়াট ডাজ লুক লাইক নাই, সেক্ষেত্রে আমরা এখানে হোয়াটস আর এখানে লাইক বসে দেবো। আর ধরো হোয়াটস লাইকটাই দেওয়া নেই, হোয়াট ডাজ লুক লাইক দেওয়া আছে, তাই সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হলো হোয়াট ডাজ, তো এখানে কি লুক লাইক, শেষ। এই তো ইজিলি বিষয়, যে দুইটা গ্যাপের মাঝখানে যদি একটা ওয়ার্ড এবং শেষে যদি একটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে 100% হোয়াট ডাজ লুক লাইক বসে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব নাম্বার 6 নাম্বার রুলসে। তো চলো রুলস 6 যাওয়া যাক। তো রুলস আসি আমরা, আর রুল নাম্বার 6 দেখো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে হোয়াট ইফ, সেখানে আমরা কি উড ইওর মাইন্ড বসাতে পারি। উড ইওর মাইন্ড মানে কিছু মনে না করলে, মানে কিছু মনে না করলে আমরা কিছুটা বলবো এরকম কথা, সেক্ষেত্রে বসে উড ইওর মাইন্ড। তো উড ইওর মাইন্ড বিষয়ে আমি কথা বলে দিই যে কোন জায়গায় বসবে উড ইওর মাইন্ড। সহজ কথা, উড ইওর মাইন্ডটা প্রথমে বসতে পারে, উড ইওর মাইন্ডটা গ্যাপের মাঝখানে বসতে পারে। তো আমি দুইটাই বলে দেবো যে গ্যাপে প্রথমে থাকলে উড ইওর মাইন্ডটা কিভাবে বুঝবো যে আমি উড ইওর মাইন্ড বসাবো, আর সেন্টেন্সের মাঝখানে থাকলে কিভাবে বুঝবো যে উড ইওর মাইন্ড বসাবো। তো আসি যে প্রথমে যদি থাকে গ্যাপ, সেখানে কখন উড ইওর মাইন্ড বসাবো। আমরা তো বললাম যে প্রথমে যদি গ্যাপ থাকে, লাস্টে যদি তোমার কি থাকে কোশ্চেন মার্ক থাকে, সেখানে হোয়াট ইফ বসে। তো এবারকার প্রশ্ন হলো কখন উড ইওর মাইন্ড প্রথমে বসে। তো প্রথমে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরের ওয়ার্ড যদি আইএনজি থাকে, কথাটা মনে রাখবা, প্রথমটাই গ্যাপ রয়েছে, গ্যাপের পরে একটা ওয়ার্ড রয়েছে যেটা আইএনজি ফর্মে রয়েছে এবং শেষে কোশ্চেন মার্ক রয়েছে। আগেটা ছিল প্রথমে কোশ্চেন মার্ক এবং লাস্ট, প্রথমে হলো গ্যাপ, লাস্টে কোশ্চেন মার্ক, হোয়াট ইফ। আর এটা হলো কি প্রথমে গ্যাপ, গ্যাপের পরে একটা আইএনজি ফর্মের ভার্ব, আর লাস্টে হলো তোমার কি কোশ্চেন মার্ক, তাহলে বসে উড ইওর মাইন্ড। 2 নম্বর কথা, সেন্টেন্সের মাঝখানে অনেক ক্ষেত্রে উড ইওর মাইন্ড বসে। তো আমরা কিভাবে বুঝবো? সেমই কথা, সেখানে কোনো কোশ্চেন মার্ক থাকবে না, কথা হলো একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরের ওয়ার্ডটা আইএনজি ফর্মে থাকবে। সোজা বাংলা কথা হলো গ্যাপের পরে যদি আইএনজি ফর্মের ভার্ব থাকে, তাহলে বসে উড ইওর মাইন্ড। যেমন আমি এখানে একটা উদাহরণ রাখছি, প্রথমটা তো অনেকেই যে ধরো এখানে উড ইওর মাইন্ডের ক্ষেত্রে দেখো, যদি আমরা এরকম হইতো যে প্রথমে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে একটি আইএনজি ফর্মের ভার্ব রয়েছে এবং এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে, সেক্ষেত্রে এখানে বসবে উড ইওর মাইন্ড।
আর 2 নাম্বার কথা হলো আই ক্যান নট ক্যারি দ্য বক্স, আমি কি বক্সটি বহন করতে পারবো না অন দ্য বুক, বইয়ের উপরে, ঠিক আছে। তারপর হলো তোমার এখানে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে এখানে ভার্বটা দেখো আইএনজি ফর্মে রয়েছে। সোজা বাংলা কথা হলো গ্যাপের পরে যদি আইএনজি ফর্মের ভার্ব থাকে সেক্ষেত্রে বসে উড ইওর মাইন্ড। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে হলো উড ইওর মাইন্ড, ঠিক আছে, উড ইওর মাইন্ড। তাহলে উড ইওর মাইন্ড, উড ইওর মাইন্ড। তাহলে এক্ষেত্রে কি হলো যে উড ইওর মাইন্ড তখনই বসবে যখন তোমার উডি গ্যাপের পরে আইএনজি ফর্ম থাকবে। যেমন ধরো এখানে যদি প্রথমে গ্যাপ থাকতো এবং এখানে একটা কোশ্চেন মার্ক থাকতো, তাও কিন্তু এখানে উড ইওর মাইন্ডটাই বসতো। তো আশা করি উড ইওর মাইন্ড কখন বসবে এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, খালি দেখবা যে গ্যাপের পরের ওয়ার্ডটা আইএনজি ফর্মে আছে কিনা, থাকলে উড ইওর মাইন্ড। এর পরবর্তীতে আমরা আসবো যে দেয়ার কখন বসে। দেয়ার হলো কোনো জায়গায় কিছু থাকলে, অর্থাৎ তোমার কোনো একটা স্থানে কিছু থাকলে, সেটা কোনো জায়গা হতে পারে, কোনো রুম হতে পারে, যে কোনো মেন কথা কোনো একটা জায়গা বা কোনো একটা স্থানে যদি কিছু থাকে সেক্ষেত্রে বসে দেয়ার। এবার আমরা কিভাবে বুঝবো, সবসময় তো আমরা সবকিছুর অর্থ জানি না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে দেয়ার বসাবো। তো এটা বলি যে কোনো একটা ফুল স্টপ, ফুল স্টপ মানে ওই ওয়ার্ড তো শেষ বাদ। সহজ বাংলা কথা, প্রথমে তোমার থাকবে, প্রথমে গ্যাপটা থাকবে, গ্যাপটা প্রথমেই থাকবে, গ্যাপের পরে 3-4টা ওয়ার্ড থাকতে পারে, যেমন থাকতে পারে ইস থাকতে পারে, আর থাকতে পারে, একটু নোট করে লিখবা তোমরা যে প্রথমে গ্যাপ থাকবে, গ্যাপের পরে থাকতে পারে ইস থাকতে পারে, আর থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, ওয়ার থাকতে পারে, লিপ থাকতে পারে। এই 5টা ওয়ার্ড ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিপড, এই 5টা ওয়ার্ড যদি তুমি দেখো, মানে গ্যাপের পরে এই 5টা ওয়ার্ড রয়েছে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে এইটা বসবে দেয়ার বসবে। অবশ্যই কোনো একটা স্থান ইন বা অন দ্বারা কোনো একটা স্থানের নাম লেখা থাকবে, যদি এটা না থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই প্রথমে গ্যাপ থাকতে হবে, তারপরে তো এগুলো থাকবে, এটা তোমার নিয়ে চিন্তা করার দরকার নেই। ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিফট, এই 5টা থাকবে যে কোনো একটা, এন্ড অবশ্যই একটা জায়গার নাম উল্লেখ থাকতে হবে। যে কোনো জায়গার নাম উল্লেখ না থাকলে সেক্ষেত্রে কিন্তু দেয়ার বসবে না, সেক্ষেত্রে ইট বসবে। তো আমি একটু আসি, যেমন ধরো এখানে যদি আমরা বলি প্রথমে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে আর আছে, এই 5টার মধ্যে এটা কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু এখানে একটা দেখো ইন দিস রুম, রুমের কথা বলছে, ইন দা কক্সবাজার, সেক্ষেত্রে কক্সবাজারের কথা বলতে পারে, ইন দা ঢাকা, ইন দা নাটোর, ইন দা রাজশাহী, যে কোনো একটা জায়গার নামের কথা বলতে হবে। অর্থাৎ ইনের পরে কোনো একটা স্থানের নাম তো অবশ্যই থাকতে হবে, কোনো একটা জায়গার নাম যদি থাকে সেক্ষেত্রে প্রথমে বসবে দেয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে বসবে ইট, ঠিক আছে। তাহলে দেয়ার আর এ লট অফ কি মানে অনেক টাকা রয়েছে ইন দিস রুম, সেই রুমে প্রচুর টাকা রয়েছে, মানে সে হয়তো ব্যাংকে কিছু দেখছে সেই বাবদে কথা বলছে। তাহলে এইবার কথা হলো যদি কোনো জায়গার নাম উল্লেখ না থাকে তাহলে বুঝবে ইট, আর যদি জায়গার নাম উল্লেখ থাকে তাহলে কি বুঝবে, তাহলে বুঝবে হলো দেয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন আমরা আরো উদাহরণ দেখবো, তারপর আমরা আসবো নো সোনার হেড কখন বসে। নো সোনার হেড মানে করতে না করতে, খেতে না খেতে, যেতে না যেতে, ঘুরতে না ঘুরতে, উঠতে না উঠতে, মানে একটা ভার্বে 2বার করে বসতে এই নো সোনার হেডটা বসে। আসলে এটার সাথে তো তোমাদের কোনো স্বাদ দেয়, তোমাদের যেটা দরকার সেটা আমি বলে দিই যে নো সোনার হেডটা বসে হলো প্রথমে বসে নো সোনার হেড, কিন্তু নো সোনার হেডের পরে একটা নো সোনার হেড, দেন একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সের পর একটা দেন থাকবে, মানে প্রথমে গ্যাপ থাকলো এবং সেন্টেন্সের মাঝখানে দেন থাকলো। প্রথমে দেখো এই দেন কিন্তু আরেক জায়গায় ছিল, উড রেদার, প্রথম রুলস নাম্বার 1-এ সেখানে কিন্তু দেন বসতো, কিন্তু সেখানে ব্যাপারটা ছিল যে একটা ওয়ার্ডের মানে 2 নাম্বারের গ্যাপে কি থাকবে, গ্যাপ থাকবে, একটা ওয়ার্ড পরে থাকবে, মানে গ্যাপের একটা ওয়ার্ড পরে দেন থাকবে, সেই ক্ষেত্রে বসে উড রেদার। আর এই ক্ষেত্রে হলো তোমার কি প্রথমে তো গ্যাপ থাকবেই, তোমার একটা পুরো ক্লোজের পরে মানে অনেকগুলো, মানে একটা ক্লোজ বলতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 3টা থাকবে, মানে মোটামুটি 3-4টা ওয়ার্ডের পরে দেন থাকবে। ওই পুরো লাইনের মধ্যে যদি কোনো দেন থাকে তাহলে সেটা বসে হলো তোমার কি নো সোনার হেড, হার্ডলি হেড, স্কার্সলি হেড, 3টা জিনিস কিন্তু বসতে পারে। তো তোমার গ্যাপে যেটা থাকবে সেটা দেখে নিবা। আমি নো সোনার হেড নিয়ে বলতেছি, নো সোনার হেডের জায়গায় হার্ডলি হেড বসতে পারে, আবার কি স্কার্সলি হেডলে বসতে পারে। দেখো প্রথমে এটাতে গ্যাপ রয়েছে, গ্যাপের মাঝখানে 1টা 2টা 3টা 4 5টা মোটামুটি 5টা ওয়ার্ডের পরে রয়েছে দেন। তো তোমাকে জাস্ট এটা দেখতে হবে যে প্রথমে গ্যাপ রয়েছে কিনা এবং সেন্টেন্সের কোনো এক লাইনে, মানে এই পুরো লাইনটার মধ্যে কোনো জায়গায় দেন রয়েছে কিনা। যদি প্রথমে গ্যাপ থাকে এবং সেন্টেন্সের যে কোনো একটা জায়গায় যদি দেন থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে বসাবা নো সোনার হেড, হার্ডলি হেড, স্কার্সলি হেড, এই 3টার মধ্যে যেইটা দেওয়া থাকবে সেটাই লিখবা। তো রয়েছে না নো সোনার হেড, তাহলে আমরা এখানে কি লিখবো, নো সোনার হেড। তো আসলে মিনিংটাকে মিনিং যারা পারে তার জন্য একটু ভালো, যারা পারে না
তাদের জন্য এইটা খুবই সহজ। তুমি যদি মিনিং নাও পেরে থাকো তাও তুমি এটা পারবা, খুব ইজি বিষয়টা। তো ওকে, যদি প্রথমে গ্যাপ থাকে, সেন্টেন্সের মাঝখানে কোনো জায়গায় একটা দেন থাকে, সেক্ষেত্রে বসে নো সনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। আচ্ছা আসে, তো এটার মিনিং কি হলো? নো সনার হ্যাড দ্য থিফ সি দ্য পুলিশ, মানে চোর পুলিশকে দেখতে না দেখতে, দেন হি র্যান অ্যাওয়ে, সে পালালো। আচ্ছা, আমরা মিনিং এর সাথে না যাই, তারপরে আমরা রুলস নাম্বার 9 আসব। রুলস নাম্বার 9 হলো অ্যাজ সুন অ্যাজ। এই নো সনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এটারই মতো হলো অ্যাজ সুন অ্যাজ। এই ক্ষেত্রে সেমই কথা, যে প্রথমেই গ্যাপ থাকবে আর মাঝখানে একটা ক্লোজ থাকবে, শুধু এই দেনের জায়গায় এখানে কমা থাকবে। যেখানে দেন থাকতো সেখানে এখানে একটা কমা থাকবে। কথাটা ক্লিয়ারলি বুঝবা? প্রথমে গ্যাপ থাকবে, মাঝখানে কোনো একটা জায়গায় কমা থাকবে। প্রথমে যদি গ্যাপ থাকে এবং মাঝখানে কোনো একটা জায়গায় যদি কমা থাকে, এবং সেক্ষেত্রে তোমার বসে হলো কি অ্যাজ সুন অ্যাজ। তবে একটা কথা মনে রাখবা, এই কমার পরে ফিউচার টেন্স হওয়া যাবে না। এই কমার পরে যদি ফিউচার টেন্স হয়, মানে উইল থাকে, ঠিক আছে, এই কমার পরে এই কথাটা মনে রাখবো যে ফিউচার টেন্স হওয়া যাবে না, মানে উইল থাকা যাবে না। কারণ এই কমার পরে যদি উইল থাকে, সেক্ষেত্রে এখানে ইফ বসতে পারে আনলেস, তাহলে ইফও বসতে পারে, আনলেসও বসতে পারে, টিলও বসতে পারে। তো এই জন্যই কমার পরে কখনো, এই কমার পরে যদি এখানে উইল থাকে, তাহলে এইটা কিন্তু কখনোই অ্যাজ সুন অ্যাজ হবে না। কারণ এই কমার পরে যদি উইল থাকে, সেটা হয়ে যায় তোমার কন্ডিশনাল নিয়ম। কন্ডিশনাল নিয়ম অনুসারে সেখানে তোমার বসে হলো আনলেস, ইফ, আনটিল, এগুলো বসে। তো আমরা একটু মনে রাখবো অবশ্যই যে প্রথমে গ্যাপ থাকতে হবে, মাঝখানে কোনো এক জায়গায় কমা থাকতে হবে, কিন্তু কমার পরে যে ওয়ার্ডটা আছে সেখানে উইল থাকা যাবে না। যদি না থাকে সেক্ষেত্রে কি অ্যাজ সুন অ্যাজ বসে। এইটার অর্থ আর এটার অর্থ সেমই, ঘুরতে না ঘুরতে, পারতে না পারতে, করতে না করতে, এরকমই। তাহলে এখানে আমরা বসাবো অ্যাজ সুন অ্যাজ। তাহলে কি হলো? অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, মানে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে, দ্য স্টুডেন্ট কিপড কুইট, মানে কি তাড়াতাড়ি চুপ করে গেল। ঠিক আছে, তো এই হলো আমাদের মিনিং। তো এর পরবর্তীতে আমরা দেখো অ্যাজ সুন অ্যাজ, নো সনার হ্যাড বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই এই অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কমার পরে কোনো ক্ষেত্রেই যেন উইল না থাকে, মানে এই উইলটা যদি থাকে সেটা কিন্তু কন্ডিশনাল নিয়ম আসবে, আর কন্ডিশনাল নিয়ম অনুসারে করতে হবে। দেন আমরা চলে যাব রুলস নাম্বার 10-এ। রুলস নাম্বার 10-এ আমরা এইমাত্র বললাম যে যদি কখনোই তোমার কি অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় অর্থাৎ গ্যাপের পরে উইল থাকে, সেক্ষেত্রে তোমার বসে কি আনলেস, ইফ, অর্থাৎ কন্ডিশনাল নিয়মে। আমরা রুলস নাম্বার 10-এ এটাই দেখবো। দেখো এখানে আমরা বলছি আনলেস, আনলেস মানে হলো যদি না। তবে এখানে দেখো, এখানে কিন্তু প্রথমে গ্যাপ রয়েছে, মাঝখানে ফুল স্টপ রয়েছে, মানে কি কমা রয়েছে। অর্থাৎ প্রথমে গ্যাপ এবং মাঝখানে যদি কমা থাকে, সেক্ষেত্রে আমি তোমাকে বললাম কি অ্যাজ সুন অ্যাজ বসে। সেক্ষেত্রে তোমরা তো এখানে অ্যাজ সুন অ্যাজ বসে দেবা, কিন্তু একটু খেয়াল করো, এখানে কমা থাকার পরে কিন্তু এই 2 নাম্বার জিনিস কি রয়েছে, উইল রয়েছে। তোমার আনলেস মানে হলো যদি না, এবং সবকিছু কি তুমি মিনিং এর সাথে করতে পারবা? পারলে তো অনেক ভালো, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য ওয়েলকাম, কারণ তোমরা পারবাই। কিন্তু আমি যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য কাজ করি, তাদের জন্য এই সাংকেতিক চিহ্নগুলো চেনা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি এটা চিনতেই পারো 100% শিওর তুমি পারবা। তো চিনতে হবে তোমাকে। তো যদি প্রথমে গ্যাপ থাকে, মাঝখানে কমা থাকে, কিন্তু সেন্টেন্স 2 নাম্বার সেন্টেন্সে যদি উইল থাকে, সেই ক্ষেত্রে বসে আনলেস, ইফ। যদি আনলেস থাকে তাহলে আনলেস বসাবা, যদি ইফ থাকে তাহলে ইফ বসাবা। ঠিক আছে, যেমন ধরো আনলেস মানে যদি না, তার মানে কি এখানে আমরা চুপ, এখানে যেহেতু প্রথমে গ্যাপ রয়েছে, মাঝখানে কমা রয়েছে এবং এখানে উইল রয়েছে, এই তিনটা জিনিস যেহেতু রয়েছে, তাহলে এখানে আমরা বসাবো আনলেস। এবার আমি এটা পড়ি, আনলেস যদি না, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। তাহলে একটু খেয়াল করো, যেহেতু প্রথমে গ্যাপ, মাঝখানে কমা এবং কমার পরের ওয়ার্ডে উইল রয়েছে, তাই এখানে বুঝবে হলো আনলেস। তারপরে আমরা আসবো অ্যাজ ইফ বা অ্যাজ দো। আচ্ছা, রুলস নাম্বার 11-তে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে যেন। এবার কথা হলো এই ওয়ার্ডটা কোথায় ব্যবহার করবো। এটা অনেকে বলে যে এটা একটা স্ট্রাকচার ফলো করে, অনেকে বিভিন্ন স্ট্রাকচার লিখে দেয়, মানে প্রথমে লেখে সাবজেক্ট, তারপর লেখা হলো তোমার ভার্ব, ঠিক আছে, দেন তোমার অ্যাজ ইফ, তারপর তোমার তাহলে এটা এই পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে ওই পাশে তোমার পাস্ট টেন্স লেখে তারা। আর যদি এই পাশে পাস্ট টেন্স হয়, তাহলে ওই পাশে তোমার পারফেক্ট টেন্স লাগে, মানে পাস্ট পারফেক্ট টেন্স। আমি আসলে তোমার টেন্সের মধ্যে নিয়ে যেতে চাই না, তুমি ওইভাবে বুঝবাও না। তো আমি যেটা বলি যে এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হলো যেন। এটা কোথায় বসাবা? অ্যাজ ইফ বা অ্যাজ দো তুমি তখনই বসাবা যখন এই লাইনটা দেখবা, এভরিথিং, ঠিক আছে। হি সে উইল এভরিথিং, ঠিক আছে, হি স এভরিথিং, হি টক নো এভরিথিং, ঠিক আছে, এরকম কথা বলে থাকে। মানে অনেকটা কথা হলো সে সব কিছু জানে, সে সব কিছু দেখেছে, সে সব কিছু করেছে, এরকম মিনিং থাকে। যেমন হি হ্যাড
হি হ্যাড নন এভরিথিং, সে সব কিছু জানে, ঠিক আছে। তারপর ধরো ইউ নো এভরিথিং, তুমি সব কিছু জানো। ইউ স এভরিথিং, তুমি সব কিছু দেখেছো, এরকম কথা থাকে, ঠিক আছে। এই কথাগুলো একটু মনে রাখবা যে হি ইউ নন এভরিথিং, তুমি সব কিছু জানো। হি নো এভরিথিং, সে সব কিছু জানে। হি স এভরিথিং, সে সব কিছু বুঝে, এরকম বিষয়। তাহলে কি অ্যাজ ইফ বা অ্যাজ দো বসবে। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে জানো যে এখানে এভরিথিং ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই বসাবো। যেমন ধরো হি বিহেভস, সে এমনভাবে ব্যবহার করে অ্যাজ ইফ, যেন, ঠিক আছে। হি স এভরিথিং, যেন সে সব কিছু দেখেছে। তারপরে এখানে হতে পারে হি টক্স অ্যাজ ইফ, যেন সে এমনভাবে কথা বলে যেন হি নো এভরিথিং, সে সব কিছু জানে। মানে এই দুইটা ওয়ার্ডের বাইরে কিন্তু এই জিনিসটা অ্যাজ ইফ বা অ্যাজ দো দেয় না। অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে খেয়াল রাখবা যে গ্যাপের পরে যদি এভরিথিং, স এভরিথিং, নন এভরিথিং এরকম কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে তোমার চোখ বুঝে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবা। অথবা এখানে থাকতে পারে ধরো এর পাশে তোমার হাকিম ডাক্তারের কথা উল্লেখ করা যায়, হি ইজ এ তোমার হোমিও ডাক্তার, আর এই পাশে থাকলে এমবিবিএস ডক্টর, মানে সে একজন হোমিও ডাক্তার এমনভাবে ব্যাপার করে যে সে যেন একজন কি এমবিবিএস ডক্টর, এরকম বিষয়গুলো, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় বসে। তারপর আসে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে ভালো হয়, মানে অধিকতর ভালো হতো, এরকম বিষয়। যেমন ইউ হ্যাভ এ বেড হেড, ইউ হ্যাভ এ বেড হেড, অর্থাৎ হলো আমার মাথা ব্যথা করছে বা খারাপভাবে মাথা ব্যথা করছে। ইউ হ্যাড বেটার গো টু ডাক্তার, তুমি বরঞ্চ ডাক্তারখানায় যাও। এই হ্যাড বেটারটা বসার জন্য অবশ্যই তোমাকে একটু ওয়ার্ড মিনিংটা জানতে হবে। অ্যান্ড এটা বোঝার আমি একটা স্বাভাবিক কথা বলে দিই যে নর্মালভাবে একটা সাবজেক্টের পরে যদি তোমার এরকম গ্যাপ থাকে সেক্ষেত্রে বসে হ্যাড বেটার। কিন্তু এইটা তোমার ফুল ফি বোঝা একটু জুলুম, কেননা এই হ্যাড বেটার যদি স্ট্রাকচার অনুসারে আসে হ্যাড বেটার বসতে পারে, হ্যাভ টু হ্যাজ টু এটা বসতে পারে। অর্থাৎ আমার এই রুলস নাম্বার 12 এবং রুলস নাম্বার 13 এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে। তবে আমাদের যে 11টা রুলস রয়েছে, যদি এই 11টা রুলস তুমি আমাদের যেই সাংকেতিক চিহ্ন বা চিনার যে উপায়টা রয়েছে সেইভাবে করো, তাহলে আর একটা গ্যাপই ফাঁকা থাকবে। যদি মানে এই দুটার মধ্যে কোনো একটা দেয়, যেটা ফাঁকা থাকবে ওইটার মধ্যে এইটার মধ্যে যেটা আছে সেটা বসে দেবা। তাও আমি একটু স্ট্রাকচারটা তোমার সাথে ফলো করতে চাই, গ্রামাটিক্যাল রুলসটা বলতে চাই নাই, তাও এখন বলা লাগতেছে। তো আমি আসি একটু গ্রামাটিক্যাল অনুসারে কি আছে। হ্যাড বেটার তখন বসে যখন অধিকতর ভালো বা ভালো হয় এরকম কথা উল্লেখ থাকে। আর নর্মাল ভাবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব, মানে হ্যাড বেটার পরে ভার্ব বসে। যেমন ধরো এখানে প্রথম সাবজেক্ট আছে, দেন এখানে হ্যাড বেটার, এখানে একটা ভার্ব, গো মানে একটা ভার্ব। তাহলে এখানে বলা হয়েছে যে আমার তোমার সেভাবে মাথা ব্যথা করছে, তুমি বরঞ্চ ডাক্তারখানায় যাও, বা তোমার ভালো হয় ডাক্তারখানায় যাও। তো এরকম হ্যাড বেটার তখনই বসে যখন এরকম তোমার সাবজেক্টের পরে ভার্ব থাকে। এবার হ্যাভ টু হ্যাজ টু, এটাও কিন্তু কিছু করতে, মানে কিছু একটা করতেই হবে তোমাকে, সেক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, মানে তুমি অধিকতর কিছু করতেই চাও। যেমন ধরো আই এম ফার্স্ট বয় ইন ক্লাস, আমি ক্লাসের প্রথম বালক বা প্রথম ছাত্র, সেক্ষেত্রে আই হ্যাভ টু স্টাডি হার্ড, সেক্ষেত্রে আমাকে কঠোর পড়াশোনা করতে হয়। আমি যেহেতু একটা ভালো ছাত্র, আমাকে এখানে কঠোর পরিশ্রম করতেই হয়। অর্থাৎ বাধ্যতামূলক কোনো কাজ যদি করার ক্ষেত্রে বোঝাও সেই ক্ষেত্রে এই হ্যাড বেটারটা বসে। তো এই হ্যাভ টু হ্যাজ টু কোনো একটা কাজ বাধ্যতামূলক করতেছো সেই ক্ষেত্রে বসাবা, ঠিক আছে। তো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে। আর দেন এই দুটো নিয়ে তোমার অত মাথা ব্যথা করতে হবে না, বাকি যে 11টা আছে ওটা যদি পড়ো বাকি দুটো অটোমেটিকলি হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।